গণতান্ত্রিক বাংলাদেশ এই প্রত্যাশা প্রাপ্তির প্রকৃত চিত্র নিরূপণ করতে হলে আমাদের ফিরে তাকাতে হবে 5 আগস্ট 2024-এর আগে সেই ভয়াবহ দম বন্ধ করা বাংলাদেশের দিকে, যেখানে স্বৈরাচার ও দুঃশাসন মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল আর ন্যায় বিচার ছিল বিলাসিতা মাত্র। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, গত 17 বছর, বিশেষ করে 2009 থেকে 2024 সাল পর্যন্ত অধিকারের রিপোর্টের আলোকে তথ্যের ভিত্তিতে এই সময়ে শুধু গুম করা হয়েছিল 700 জনের অধিক আমাদের বাংলাদেশের সম্মানিত নাগরিকদের। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সেটিকে 600 বলেছেন। 600 থেকে 700 মুক্তিকামী মানুষকে শুধু গুম করা হয়েছিল গত আওয়ামী লীগ শাসনামলে। বিশেষ করে আমরা জানি ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, ব্রিগেডিয়ার আজমি, ইলিয়াস আলী, অলিউল্লাহ, মুকাদ্দেস কিংবা মাইকেল চাকমার মতো বহু মানুষকে আয়নাঘরে রাখার মধ্য দিয়ে বর্বরতার যুগে তারা সমাপ্তি পর্যন্ত নিয়ে গেছে। শুধু গুম করেই তারা ক্ষান্ত হয়নি, এই সময়ের মধ্যে তারা হাজার হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। শুধু একটি রিপোর্ট যদি অধিকারের আমরা উপস্থাপন করি তাহলে দেখব 2022 সালে 25 জনকে, 2022 সালেই শুধু 55 জনকে উইদাউট জাস্টিসে তারা শুধু হত্যা করেছে, ক্রসফায়ার করেছে এবং বন্দুকযুদ্ধের নাটক করে ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। শুধু রাজনৈতিক কর্মী নয়, যারা মুক্তির কথা বলেছে, মুক্তিকামী মানুষদের কথা বলেছে, তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যে তাদের নিখোঁজ করা হয়েছে, হত্যা করা হয়েছে, লাশগুলো নদীতে ফেলা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আরেকটি মর্মান্তিক, যারা এই দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী বাংলাদেশ রাইফেলস বা বিডিআর 2009 সালে মহাপরিকল্পনার মাধ্যমে দেশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাস্টার প্ল্যানে একদিনে 57 জন সামরিক কর্মকর্তাদের, দায়িত্বশীলদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার মধ্য দিয়ে মূলত বাংলাদেশকে করদ রাজ্যে এবং গোলামী রাষ্ট্রে বীজ বপন করা হয়েছিল। আমরা জানি একটি সমাজের দর্পণ হলো ওই সমাজের বুদ্ধিজীবী, স্কলার্স অথবা ওলামা। কিন্তু 2013 সালের একদিনে এই শাপলা চত্বরে, আপনার পাশের শাপলা চত্বরে রাতের অন্ধকারে সেই আলেম ওলামাদেরকে হেফাজত ইসলামের ব্যানারে যে সমাবেশ হয়েছিল সেখানে লাইট বন্ধ করে একাধিক মিডিয়া বলছে হাজার হাজার অথবা শত শত, যেটাই আমরা ধরে নিই অন্ধকারে, তার একদিনে এক রাতে একটি গণহত্যা চালিয়েছে। এই গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশ সমাজের যারা দর্পণ তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, প্রান্তিক করে দেওয়ার জন্য এটা যথেষ্ট ছিল। শুধু সেটি নয়, আমরা জানি একটি দেশের পরিচালক হলো ওই দেশের রাজনৈতিক শক্তি, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক শক্তির নেতৃত্ব শূন্য করার জন্য যারা জুডিশিয়াল কিলিং এর আয়োজন করেছিল এবং তারা বিচারের নামে প্রহসন করে, ড্রামা করে দীর্ঘ সময় ধরে একাধিক জাতীয় নেতৃত্বকে, সাবেক মন্ত্রীদেরকে তারা হত্যা করেছে। তার সেই মিথ্যা প্রলাপ ইতিমধ্যে জাতির সামনে এটিএম আজহারুল ইসলাম মুফতির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়াও রাজনীতি করেন না এমন অনেক নেতৃত্ব, আলেম ওলামাদেরকেও হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে। এই জুলুমের স্টিম লড়াইয়ের পর দিয়ে আলেম ওলামা স্বাধীনতার জন্য এখনো কাজ করে যাচ্ছে। আর এগুলো করার মূল উদ্দেশ্য ছিল এদেশ থেকে তারা লুণ্ঠন করে
অর্থ সংগ্রহ করে পরবর্তী জীবনে বিলাসী আয়োজন করা, বিদেশের টাকা পাচার করা। আমরা দেখেছি ইতিমধ্যে তারা বেগমপাড়া তৈরি করেছিল। সাবেক ভূমিমন্ত্রী সাইফুর জামান কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এছাড়া গ্রামীণ নেতা থেকে শুরু করে, গ্রামের একজন নেতা থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ সকলে বিভিন্নভাবে ফ্ল্যাট বিভিন্ন দেশের বাড়ি তারা করেছেন এবং তাদের পক্ষে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকেও আমরা বিদেশে টাকা পাচার করার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। আর এগুলো করবার জন্য তারা এই জনগণের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। তাদের নেতাকর্মী তারা মা বোন এর সম্মানহানি হয়েছে। শুধুমাত্র 2020 সালের একটি তথ্য যদি শেয়ার করা যায় তাহলে জানতে পারবো যে 9 মাসে 2020 সালের 12 মাসের মধ্যে 9 মাসে 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সবগুলোর সাথে জড়িত হলো তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন শাখা সংগঠন। এবং এর মধ্যে নির্মমতা হলো 208 জনকে গণভাবে ধর্ষণ করা হয়েছে এবং এর মধ্যে থেকে 975 থেকে 40 জন নারী আমাদের মা ও বোন তারা নিহত হয়েছে। অর্থাৎ আইমে জাহেলিয়াতের থেকেও বর্বর একটি সমাজ আমরা পার করেছি গত 15 বছরে। আর এগুলো করবার জন্য তারা ক্ষমতা দীর্ঘায়িত করবার জন্য তারা যে পন্থা বেছে নিয়েছিলেন সেটি হলো 2014 সালে তারা জোর দখল করে যে নির্বাচন করেছিলেন। 2018 সালে তারা রাতে ভোট করেছেন এবং 2024 সালে তারা দামি ভোট করেছেন। এই মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের গন্তব্য হারিয়ে ফেলেছিল। কিন্তু আশার আলো হলো মুক্তিকামী জনতা বারবার রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে আমাদের বাচ্চারা নিরাপদ সড়কের নামে তারা আন্দোলন করেছিল। কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা রাস্তায় নেমে এসেছিলেন এবং সর্বশেষ 24 বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আপমর ছাত্র জনতা রাস্তায় নেমে আসার মধ্য দিয়ে এই জগদ্দল পাথর থেকে বাংলাদেশ মুক্তি লাভ করেছে। বাংলাদেশ নতুনভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে, নতুন গতিতে চলার সুযোগ পাচ্ছে। এতগুলো তথ্যের মাধ্যমে এটা স্পষ্ট যে 24-এর গণবিস্ফোরণ না হলে হয়তো বা বাংলাদেশের কাঙ্ক্ষিত যাত্রা সেটি বা স্বাধীনতার সূর্য সেটি অস্তমিত হতো। তবে আমাদের এই জুলাই বিপ্লবের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার মধ্যে অন্যতম হলো আওয়ামী দুঃশাসনের সময়কার সমস্ত খুন দুর্নীতির বিচার হওয়া, রাষ্ট্রের সংস্কার করা এবং একটি নতুন বাংলাদেশের জন্ম দেওয়া বা সূচনা হওয়া, দমন নীতি এবং চাঁদাবাজের উপর নির্ভরশীল রাজনৈতিক যে কালচার রয়েছে সেটা অবসর করা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়া, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা, বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ক্ষেত্রে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সর্বোপরি একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রকৃত গঠনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, ডেমোক্রেসি আবার নিয়ে আসা, এ ছিল জনগণের বড় প্রত্যাশা। কিন্তু দুঃখজনক হলো সত্য, গত 1 বছরে যে প্রত্যাশার ভিত্তি করে ছাত্র জনতা আমাদের সন্তানেরা রক্ত দিল তার প্রাপ্তির খাতা খুবই শূন্য, যার উজ্জ্বল প্রমাণ আমরা যখন কথা বলছি এই প্রেস ক্লাবে ঠিক তখনই গোপালগঞ্জে ছাত্র জনতার উপরে আঘাত করা হচ্ছে, গাড়ি ঘোড়ার বাধা দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ যে গত 1 বছরে আমরা প্রাপ্তি তেমন কিছুই পাইনি। তারপরেও যে বিষয়গুলো আমরা পেয়েছি সেটি হলো মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আমরা কিছু সুযোগ পেয়েছি। তরুণরা রাজনীতিতে আসার সুযোগ পেয়েছেন। রাজনীতির ক্ষেত্রে রাজনীতিবিদদেরকে জবাবদিহিতার মধ্যে আনার সুযোগ হচ্ছে। ছাত্র জনতা, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষের মধ্যে অধিকার বোধ এবং সংগ্রামী মনোভাব জেগে উঠেছে,
যেটি একটি জাতির জন্য, স্বাধীন জাতির জন্য খুবই প্রয়োজন। এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দল, মত, ধর্ম নির্বিশেষে বাংলাদেশের মানুষের মধ্যে এক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ প্রথমে বুঝতে পারছে তারা দল মত নির্বিশেষে একটি সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। এই বুঝ শক্তি জনগণের মধ্যে চলে এসেছে। জনগণের রাজনৈতিক নৈতিকতা জেগে উঠেছে এবং তারা প্রতিবাদ ও প্রশ্ন করতে শিখেছে। রাষ্ট্রীয় দমন পীড়ন, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে উন্মোচিত হয়ে পড়েছে, যা ভবিষ্যতে চাপ সৃষ্টির মাধ্যমে আরো ভালো পর্যায়ে নেওয়া সম্ভব। এই আশার মাধ্যমে এবং হতাশার মধ্য থেকে আমরা জাতীয়ভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্র জনতার পক্ষ থেকে, প্রায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা যে দাবিগুলো পেশ করছি, যে রিকমেন্ডেশন দিচ্ছি, সেটি হলো জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী দুঃশাসনের সময় সমস্ত গুম, খুন ও দুর্নীতি পরিপূর্ণ সম্পূর্ণ তদন্ত করে অতি শীঘ্রই অল্প সময়ে বিচার ব্যবস্থাকে বিচারকে সম্পন্ন করতে হবে। রাষ্ট্রের আমূল সংস্কার ঘটিয়ে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের সূচনা করতে হবে এবং এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়িত্ব আনতে হবে। সকল নাগরিকদের সমান অধিকার ও আইনের শাসন কনফার্ম করতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি 3-0 উপরে অনেক গুরুত্ব দিয়েছেন এবং আমরা বাজেটের উপরে দেখেছি যে তিনি 3-0 অনেক প্রস্তাব রেখেছেন, কিন্তু আমাদের স্পেসিফিক প্রস্তাবনা হলো শুধু 3-0 হলে হবে না, এখানে 4-0 কনফার্ম করতে হবে। আর 4-0 হলো জিরো করাপশন। যদি দুর্নীতিকে জিরো করতে আনা যায় তাহলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ তার উন্নতির যে অবস্থান সেটি সম্পন্ন করতে পারবে, উন্নয়নের শিখরে যেতে পারবে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমাদের জুলাই সনদের আগে আমরা দেখেছি ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রসেস চলছে, এটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিচার বহির্ভূত হত্যা, গুম, ক্রসফায়ার, রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা স্থায়ী সমাধান করতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় চেতনা, সংস্কৃতি এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠন করতে হবে। ইসলাম বিধিমুক্ত শরিয়া সম্মত আইন ও মূল্যবোধের পড়া একত্ববাদী সমাজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। নির্বাচন ব্যবস্থাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা হোক এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের একটা ব্যবস্থা স্থায়ীভাবে সবার সম্মতিতে প্রতিষ্ঠা করা হোক। নির্বাচনকালীন সময়ে আমরা গত 15 বছর যে দুর্নীতি দেখেছি, যে সিস্টেম দেখেছি, যে বৈষম্য দেখেছি, প্রশাসনের যে অস্বচ্ছতা দেখেছি, এগুলোকে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে নিশ্চিহ্ন করতে হবে, স্থায়ী সমাধান নিয়ে আসতে হবে। যেহেতু বাংলাদেশ মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ দেশ, সেক্ষেত্রে সুদমুক্ত ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা সব জায়গায় চালু করতে হবে। জাকাত ভিত্তিক সম্পদ পুনর্গঠন, বিশেষ করে জাতীয় বাজেটে জাকাতকে গুরুত্ব দিতে হবে। জাকাতের গুরুত্ব পেলেই, জাকাত ব্যবস্থা আসলেই আমাদের দারিদ্রতা অনেক অংশেই কমে আসবে এবং কৃষকদের যে অধিকার রয়েছে, যে প্রাপ্তি রয়েছে, সেটি আমরা দিতে পারছি না, বাজেটেও আমাদের দেশে দেখি নাই বা কম দেখেছি, সেটি পরিপূর্ণ করতে হবে। এবং বিশেষ করে ভারতের সাথে 1971 সাল থেকে 2024 যতগুলো চুক্তি হয়েছে, এই ছাত্র জনতা দাবি জানাচ্ছে সকল চুক্তিগুলো দেখার অধিকার জনগণের আছে। আমরা এই চুক্তিগুলোর প্রকাশ্য রূপ বাংলাদেশের নাগরিক হিসাবে ছাত্র জনতার পক্ষ থেকে সকল চুক্তিগুলো আমরা প্রকাশ্যে দেখতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থা ইনক্লুসিভ এবং ইন্টিগ্রেটেড একটি অবস্থান তৈরি করতে হবে, যেটি আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন 3 ধারায় বিভক্ত এবং আরো অনেক উপধারায় বিভক্ত। আমরা চাই একজন নাগরিক বাংলাদেশের তিনি বেসিক একটি কনসেপ্টে বেড়ে উঠবেন, যেমন আমরা দেখছি মালয়েশিয়াতে, যে অন্য উন্নত বিশ্বে। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশ পন্থার জায়গায় একটি অবস্থানে আসতে হবে। এরপরে
সে যেদিকে তার ইন্টারেস্ট সেদিকে গবেষণা করতে যাবে। যদি একটা পর্যায়ে, বিশেষ করে যদি ইন্টারমিডিয়েট ধরি, এরপরে যদি সে যেতে চান মেডিকেলে, যেতে চায় ইসলামিক স্কলার হওয়ার জন্য, যেতে চায় ইঞ্জিনিয়ারিং, তার সে সুযোগ থাকবে। কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত সকল নাগরিককে বেসিক নলেজ, ইন্টিগ্রেটেড নলেজ তাকে দিতে হবে। এটা দেওয়া ছাড়া জাতির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে একটি কর আরোপ করা হয়েছে। এটাকে অবশ্যই এই সরকার সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে কোনো কর আরোপ করতে হবে না, কারণ এখানে কৃষকের ছেলেরা পড়ে। সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়েছি, আমরা ফ্রি পড়েছি, অথচ বিশ্ববিদ্যালয়ে ছাত্র যারা পড়ছেন তারা বাপের টাকা দিচ্ছেন, সেখান থেকে গভর্নমেন্ট কর নিচ্ছে। এটি প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইথিক্যাল টিচিং, যেটা আমরা বলি বিশ্বে দেখেছি বিভিন্ন দেশে, সেই ব্যবস্থা কিছু কিছু দলের মধ্যে আছে। একদম ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তারা ইথিক্যাল টিচিং এর প্র্যাকটিস করবে। আমরা গতদিন দেখলাম প্রস্তর যুগের মতো 1000 বছর আগের মানুষ যেমন বর্বর ছিল, ঠিক তেমনি মানুষ প্রকাশ্যে পাথর দিয়ে মানুষকে হত্যা করছে। বনের বানরও, ওরাং ওটাং গরিলাও কোনো মানুষকে পাথর দিয়ে হত্যা করতে পারে না যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে ঢাকার রাজধানী বুকে। এর কারণ হলো রাজনৈতিক শক্তি তার মধ্যে আসছে, রাজনৈতিক পাওয়ার তার মধ্যে আসছে, কিন্তু তার মধ্যে ইথিক্যাল ভ্যালুস নাই, ইথিক্যাল টিচিংটা নাই। অর্থাৎ রাজনৈতিক দলকে অবশ্যই, প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদেরকে নৈতিক শিক্ষার একটা ব্যবস্থা দলের অভ্যন্তরীণ করতে হবে, যেন প্রত্যেকটি কর্মীর মধ্যে একটা নৈতিকতা ডেভেলপ করে এবং যার ফলে সে পাওয়ার অ্যাসিভ করবে, কিন্তু সেটি সঠিক জায়গায় ব্যবহার করবে। যদি এটি করতে ব্যর্থ হন, নির্বাচন কমিশন অবশ্যই তার সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা সেই দাবি রাখছি। সর্বশেষ আমরা প্রত্যাশা করছি বিপ্লবী জুলাই মাসের মধ্যেই ঐক্য কমিশন যেটা ঘোষণা করার চেষ্টা করছেন, সেই জুলাই সনদ বা জাতীয় সনদ অবশ্যই আমাদের সামনে প্রকাশ করতে হবে। সর্বশেষ সরকার ও প্রশাসন যেন গণমাধ্যমের সমালোচনা দমন না করে, বরং তা গ্রহণ করে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং আমরা এইসব লক্ষ্য প্রত্যাশা থেকে অনেক দূরে এখন অবস্থান করছি, তবে খুব বেশি দূরে নয়। প্রয়োজন কেবল জাতীয় ঐক্যে, সব প্রকার মতভেদ এবং দ্বিমত ভুলে দেশের কল্যাণে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান করছি। ইতিহাসে এই প্রথম আমাদের সামনে এমন এক অনন্য সুযোগ এসেছে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। আর যদি জুলাই বিপ্লব হেরে যায়, তাহলেই হেরে যাবে বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই দাবিগুলো আশা করি সরকার যথাযথভাবে মূল্যায়ন করবে। সবাইকে ধন্যবাদ।